আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। সাথে আছি সাইমা শারমিন সাইদ, সহকারী শিক্ষক বাংলা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ে নবম ও দশম শ্রেণীর সিলেবাসে আজ আমরা যে অধ্যায়টি পড়তে যাচ্ছি সেটির নাম হচ্ছে জুতা আবিষ্কার। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমরা পাঠ করব এর প্রথম অংশ। এটি মূলত একটি কবিতা। এই কবিতা পাঠ করলে যে শিখন ফলগুলো আমরা অর্জন করব সেগুলো হচ্ছে: কবি সম্পর্কে জানতে পারব, সমাজের উঁচু ও নিচু সব ধরনের মানুষকে মূল্যায়ন করতে শিখব, ক্ষুদ্র প্রাণীও যে মানুষের মহৎ উপকার করতে পারে এই বিষয়টি অনুধাবন করতে পারব, সঠিকভাবে কোনো কাজ সম্পাদনের জন্য উপযুক্ত ব্যক্তিকেই নিয়োগ দেওয়া উচিত এই বিষয়টি অনুধাবন করতে পারব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি তার কল্পনা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এবারে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি। তার জন্ম 1861 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1941 খ্রিস্টাব্দে। চলো এবার জেনে নিই কবি সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। তার হাত ধরেই বাংলা সাহিত্য এমন উৎকর্ষতা লাভ করেছে। তার জন্ম 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, 7ই মে 1861 খ্রিস্টাব্দ, কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বাল্যকালে মাত্র 15 বছর বয়সেই তিনি বনফুল নামে একটি কবিতা রচনা করেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য 1913 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের মাধ্যমে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি একাধারে একজন সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার, প্রযোজক এবং অভিনেতা। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি। মূল কবিতায় যাবার আগে চলো আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ জেনে নেই। চরণ, চরণ শব্দটির অর্থ পা। প্রতিকার, প্রতিবিধান বা সমাধান। মাহিনা, পারিশ্রমিক বা বেতন। পুষিনু, পোষণ করি বা লালন পালন করি। পিপে, ঢাক বা ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি এক ধরনের পাত্র। ভিস্তি, পানি বহনের জন্য চামড়ার তৈরি এক ধরনের থলি। পাঁক, কাদা বা কর্দম। কিস্তি, নৌকা বা জাহাজ বা জলযান অর্থাৎ জলে চলে এমন কোনো যানবাহন। গুণবস্তু, গুণবস্তু মানে গুণবান বা গুণী। মহি, মহি মানে পৃথিবী, ধরণী বা ধরা। ফরাশ, ফরাশ শব্দের অর্থ হচ্ছে মেঝে বা শক্তপোষে বিছানোর জন্য কার্পেট বা বিছানা বা মাদুর জাতীয় কিছু। রন্ধ্র, ছিদ্র বা ফুটো। চামার অর্থাৎ চর্মকার বা মুচি। যোগ্যমতো মানে উপযুক্ত। কুলপতি, বংশের প্রধান বা কুল শ্রেষ্ঠ যিনি। এবারে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। একজনকে দেখতে পাচ্ছি রাজার পোশাক পরা, আর একজনকে দেখতে পাচ্ছি খুবই সাধারণ হাতে একটা জুতো। এটাই আসলে জুতা আবিষ্কার কবিতার মূল উপজীব্য। রাজা খুব চিন্তিত ছিলেন তার পায়ে ধুলা নিয়ে। মাটিতে নামলেই তার পায়ে ধুলো লেগে যায়, এটি তার খুবই অপছন্দ। এটি থেকে প্রতিকার পাবার জন্য তিনি তার মন্ত্রী সহ তার সভাসদদের বিভিন্নভাবে বলতে থাকেন যে এর কোনো প্রতিকার বের করো, কিন্তু কেউই কিছু করতে পারে না।
সবশেষে একজন চর্মকার বুদ্ধি বের করেন যে আমরা যদি আমাদের পাটাকে চামড়া দিয়ে মুড়িয়ে রাখি, অর্থাৎ চামড়া দিয়ে তৈরি কোনো জুতা পরি, তবেই আমাদের পায়ে আর ধুলা লাগবে না, কাঁটা ফুটবে না, কোনো সমস্যা হবে না। এই যে চর্মকার এবং সভাসদরা সবাই মিলে জুতা আবিষ্কার করলেন, কিভাবে করলেন, এটি কাহিনীর মাধ্যমে এই কবিতায় তুলে ধরা হয়েছে। এই জন্যই জুতা আবিষ্কারকে বলা হয় কাহিনী কাব্য বা কাহিনী কবিতা। এখানে প্রায় কবিতাটি 100 লাইনের একটি কবিতা। আমরা আজকে প্রথম 4টি অংশ অর্থাৎ 40 লাইনের মতো পড়ব। চলো আমরা কবিতাটা পড়া শুরু করি। জুতা আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। কহিলা হবু শোনো গো গবুরায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র। অর্থাৎ হবু, হবু মানে রাজা, তার মন্ত্রী গবুরায়কে বললেন, কালকে আমি সারা রাত ভেবেছি, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। কেন পায়ে আমার ধুলা লাগবে? যখনই আমি পৃথিবীতে পা রাখবো সাথে সাথে আমার পায়ে ধুলা কেন লাগবে? আমি সারা রাত ধরে এটাই ভেবেছি। এই কথা রাজা তার মন্ত্রীকে বললেন। তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। তোমরা অর্থাৎ মন্ত্রীরা বা সভাসদরা শুধুই বেতনটা বেটে নাও, বন্টন করে নাও, কিন্তু রাজার কাজে কোনো রকম দৃষ্টি তোমাদের নেই। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই অনাসৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, অর্থাৎ রাজা বলতে চাচ্ছেন আমার রাজ্যের মাটি আমারই পায়ে লাগে, এ কেমন অনাসৃষ্টি? তোমরা থাকতে রাজার পায়ে ধুলা বা মাটি কেন লাগবে? শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। রাজা বললেন তাড়াতাড়ি এটির প্রতিকার করো, না হলে তোমাদের আর কারো রক্ষে থাকবে না। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ গাত্রে ঘর্ম বহে গোত্রে। দারুণ ত্রাসে ঘর্ম বহে গোত্রে, মানে এটা শুনে, রাজার এই হুমকি ধমকি শুনে মন্ত্রী খুব ঘাবড়ে গেলেন, তার শরীরে ঘাম বইতে শুরু করলো ভয়ে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। পণ্ডিতেরা মুখ চুন হয়ে গেল, মানে মুখ কালো হয়ে গেল ভয়ে। পাত্র বলতে এখানে সভাসদদের বোঝানো হয়েছে, তারা চিন্তায় রাতে ঘুমোতে পারলেন না। রান্নাঘরে নাহিকো চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে। রান্নাঘরে রান্নাও চড়ছে না, কেউ রান্নাও করছে না, শুধু বাড়ি ভর্তি সবাই কান্নাকাটি করছে। অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পাদপদ্মে। অর্থাৎ মন্ত্রী তার পাকা দাড়ি চোখের জলে ভিজিয়ে বললেন, রাজাকে বললেন, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে? রাজা মশাই, যদি আপনার পায়ে ধুলা নাই লাগে তাহলে আমরা কিভাবে আপনার পদধূলি নিব বা আপনার পায়ের ধুলা কিভাবে নেব? আপনার আশীর্বাদ আমরা কিভাবে পাবো? এই কথাই মন্ত্রী বললেন। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে, কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। রাজা মন্ত্রীর কথা শুনে বললেন, হ্যাঁ কথাটা ঠিক, কিন্তু তুমি আগে ধুলা দূর করার ব্যবস্থা করো, পদধূলির কথা আমরা পরে ভাবব। ধুলা অভাবে না পেয়ে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। কেন বা তবে পুষিনু এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্যে? তোমরা পায়ের ধুলা করতে করতে আমার কোনো কাজ করো না, শুধু বেতন বেটে নাও, তাহলে কেন আমি এত নাম করা উপাধি ধরা বৈজ্ঞানিক বা তোমাদের মতো সভাসদদের পুষছি? এ কথাই রাজা রেগে গিয়ে বললেন, আগের কাজ আগে তো তুমি ছাড়ো, পরের কথা ভাবিও পরে আরো। আগে ধুলার কথা ভাবো, ধুলা কিভাবে দূর করবে, আমার পায়ে কিভাবে ধুলা লাগবে না সে কথা আগে ভাবো, আশীর্বাদ বা পদধূলির কথা পরে চিন্তা করো। এ কথাই রাজা মন্ত্রীকে বললেন। আঁধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানীগুণী, দেশ বিদেশে যতেক ছিল যন্ত্রী।
রাজার কথা শুনে মন্ত্রী সব কিছু আঁধার বা অন্ধকার দেখতে শুরু করলো। তারপরে সে দেশে বিদেশে যত জ্ঞানীগুণী লোক ছিলেন সবাইকে ডেকে আনলেন, সেই সাথে যত যন্ত্র ছিল সবাইকে মন্ত্রী রাজ্যে ডেকে পাঠালেন। বসিল সবে চশমা চোখে আঁটি, ফুরাই গেল 19 পিপে নস্য। সবাই চশমা চোখে দিয়ে জ্ঞানীগুণীরা এই সমস্যা সমাধানের জন্য বসে পড়লেন এবং তারা কাজ করতে করতে নস্যি টানতে থাকলেন। 19 পিপে, পিপে বলতে যেটাতে তারা নস্যি টানে এমন একটা যন্ত্র, সেটা 19 পিপে শেষ করে ফেলল। অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য? মাটি যদি নাই থাকে মহারাজ, তাহলে আমরা কোথায় শস্য উৎপাদন করব? এই নিয়ে আবার নতুন করে চিন্তায় পড়ে গেলেন জ্ঞানীগুণীরা। কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে? যদি সমাধান করতে না পারো, আরও নতুন নতুন সমস্যা তৈরি করো বা নতুন নতুন প্রশ্নই জাগে, তবে আর তোমরা রয়েছো কেন? তোমরা তো পণ্ডিত, এই সমস্যা তোমরাই সমাধান করো। এই ছিল আজকের কবিতা। বাকি অংশ আমরা আগামী ক্লাসে পড়ব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।